অভ্যুত্থানকে নিয়ে মামলাবাজির ভয়ঙ্কর সব তথ্য একের পর এক বেরিয়ে আসছে। একের পর এক বেরিয়ে আসছে যে কত মিথ্যা মামলা করা হয়েছে, কত হাজার হাজার মানুষকে মিথ্যা আসামি করা হয়েছে। এক শেখ হাসিনার বিরুদ্ধেই যত মিথ্যা মামলার ফিরিস্তি আসছে, পরকীয়ার জেরে কেউ একজন মারা গেছে সেই অভিযোগে শেখ হাসিনাকে 1 নাম্বার আসামি করে মামলা করা হয়েছে। পাওনাদারের টাকা যেন দেওয়া না লাগে এই কারণে ছেলেকে জুলাই যোদ্ধা সাজিয়ে পাওনাদারকে শায়েস্তা করতে, বউয়ের আত্মীয় স্বজনকে শায়েস্তা করতে মামলা করার জন্য সেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এবং সেটা কোনো বেসরকারি সংস্থার কিংবা গণমাধ্যমের বক্তব্য না, সেটা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর তদন্ত। এটা সরকারি তদন্ত, সরকারি তদন্তে বেরিয়ে এসেছে। এর আগে আদালতে হওয়া হাজারো মামলা নিয়ে পিবিআই এর প্রতিবেদন আমরা দেখেছিলাম, যেখানে পিবিআই বলেছিল যে 60% মামলাই হচ্ছে পুরো ভুয়া মামলা, বাকি 40% মামলার 90% আসামি হচ্ছে ভুয়া আসামি। এবার পিবিআই এর আরেকটা তদন্তে উঠে এসেছে, আদালতে হওয়া বেশ কিছু মামলা তদন্ত করতে গিয়ে তারা দেখেছে যে অন্তত সেখানে 14টি পুরো ভুয়া মামলা আছে। এবং আরো ভয়ঙ্কর কথা হচ্ছে, এই মামলাগুলোতে যত মামলার যেগুলো তদন্ত করেছে পিবিআই, 200-র কাছাকাছি মামলা তদন্ত করেছে, সেই মামলাগুলোতে আসামির সংখ্যা 6500-এর কাছাকাছি। সেখানে 5500-এর বেশি ভুয়া আসামির সন্ধান পেয়েছে পিবিআই। তার মানে চিন্তা করছেন যে কি পরিমাণ মামলা বাণিজ্য করেছে প্রফেসর ইউনূসের সরকার আর তার প্রধান সেনাপতি আসিফ নজরুল এবং তার সাঙ্গপাঙ্গরা। চলুন একটু জেনে দেখি নতুন কি তথ্য আসলো, কোন কোন ভুয়া মামলার ফিরিস্তি আসলো এবং সেগুলো কতটা হাসির কাণ্ড কারখানা তৈরি করতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভুয়া মামলা একের পর এক তথ্য বেরিয়ে আসছে। কদিন আগেই আপনাদেরকে শোনালাম, 2 দিন আগেই সম্ভবত শোনালাম যে গাজীপুরে পরকীয়ার জেরে খুন হওয়া একজনের মামলায়, সেই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনার পতন হয়েছে 5 আগস্টে। অক্টোবরের 2 তারিখে ঘটা সেই ঘটনাকে একবার মামলা 3 তারিখে করা, তারপরে আবার আরেকটা মামলা আদালতে গিয়ে করা, সেই মামলাতে আবার ঘটনার দিন 5 আগস্ট বর্ণনা করা, এই মেটিকুলাস ব্যাপারগুলো আমরা দেখেছি। এবার পিবিআই বলছে, জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এই তথ্যটা বের করে এনেছে, বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমার চোখে পড়েনি। জার্মান এই গণমাধ্যম বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে জুলাই গণ অভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত 14টি ভুয়া মামলা, অর্থাৎ পিবিআই নতুন করে যে তথ্য জানিয়েছে যে আরও 14টি ভুয়া মামলা তারা পেয়েছে। এবং সেই খবর মানে ডিটেল জানতে গিয়ে দেখলাম যে ভয়ঙ্কর অবস্থা, মানে চিন্তাই করা যায় না যে কোন কোন অজুহাতে মামলা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার মিথ্যা দাবি, জীবিত মানুষকে মৃত দেখানো সহ জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘটনায় দায়ের করা অন্তত 14টি নতুন ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই। ডয়েচে ভেলের প্রতিবেদনে, এই ডয়েচে ভেলের অনুসন্ধানে এটা উঠে এসেছে। পিবিআইয়ের এক তদন্তে দেখা গেছে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। এমন অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে, করেছেন ওই শিক্ষার্থীর মা। কিন্তু তদন্ত করে জানা যায় যে অন্য এক জায়গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল সেই ছেলে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল, সেখানে জুলাইয়ের হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। এই যে মহিলা মামলা করেছে, এই মহিলা কি নিজের মগজে মামলা করেছে, নাকি প্রফেসর ইউনূসের মেটিকুলাস যে ওই মব বাহিনী তৈরি হয়েছিল ওই 1.5 বছরে, ওই বাহিনী মামলার ব্যবসা করার জন্য এই কাজ করিয়েছেন? এবং তার ভাগ আসিফ নজরুলের কাছে এসেছে এবং প্রফেসর ইউনূসের কাছে এসেছে, গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টেও জমা হতে পারে, খোঁজখবর নিলে হয়তো পাওয়া যেতেও পারে। আরেকটা মামলায় একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়। মামলায় দাবি করা হয় অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় 20 বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন, কিন্তু পিবিআইয়ের তদন্তে দেখা যাচ্ছে যে তিনি বেঁচে আছেন।
এই হচ্ছে অবস্থা। এই দুটি বিচ্ছিন্ন ঘটনা সহ পিবিআই সম্প্রতি 193টি মামলার তদন্ত করেছে। সেই তদন্তে 14টি পুরো ভুয়া মামলার ঘটনা এসেছে। 14টির মধ্যে 10টি হত্যার চেষ্টা মামলা, 3টি হামলা ও শারীরিক নির্যাতন এবং 1টি হত্যার অভিযোগে মামলা। এছাড়া আরও 10টি মামলা তদন্ত করতে গিয়ে পিবিআই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পায়নি। অর্থাৎ এই 14টা ভুয়া, আরও 10টার মানে তদন্তে এটার পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি, যেটাকে পিবিআই ভুয়া বলছে না, কিন্তু কোনো প্রমাণ খুঁজে পায়নি। পিবিআই থেকে জানানো হয়েছে, আমরা বারবার অভিযোগগুলো যাচাই করে দেখেছি কিন্তু কোনো প্রমাণ পাইনি। এসব মামলায় চূড়ান্ত প্রতিবেদনে আসামিদের অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছি আমরা। 195টি সিআর মামলার মধ্যে এখন পর্যন্ত 113টির তদন্ত শেষ করেছে পিবিআই। 195টি তাদের হাতে যেগুলো এখন গিয়েছে তার মধ্যে 113টা তদন্ত করেছে, তার মধ্যে 89টা মামলার সত্যতা পেয়েছে, বাকিগুলোর সত্যতা পায়নি। 113টার মধ্যে 89টার সত্যতা পেলে 24টা মামলার কোনো সত্যতা পাওয়া যায়নি। 24টার মধ্যে 14টা ভুয়া মামলা আর 10টার পক্ষে কোনো প্রমাণ তারা ম্যানেজ করতে পারেনি, যে তথ্য একটু আগেই বললাম। এখানে যেটা বলা হচ্ছে যে মানে ক্ষতিপূরণ, মানে তিনি মানে এক অফিসার, পিবিআইয়ের এক অফিসার বলছেন যে তাদের ক্ষতিপূরণ হয়তো আমরা দিতে পারবো না, তবে দণ্ডবিধির 211 ধারার অধীনে আমরা ভুয়া মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করতে পারি। ভুয়া মামলার ক্ষেত্রে যে আবেদন, সেই আবেদন যদি পুলিশ না করে তাহলে এর মাত্রা বাংলাদেশে দিন দিন বাড়বে। ভুয়া মামলার ক্ষেত্রে যেটা বলা হয়েছে 2 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এগুলোর ব্যাপারে অবশ্যই এই মামলা যারা দায়ের করেছে তাদেরকে এইভাবে কারাগারে যদি প্রেরণ করা না হয় তাহলে বাংলাদেশে এই ভুয়া মামলা কোনো দিন বন্ধ হবে না। বাইক দুর্ঘটনা ঘটেছে অথচ গুলির দাবি করা হয়েছে। ঘটনাটা শোনেন। শিহাবের মা ফাতেমা আক্তার পারুল গত বছরের 21 নভেম্বর একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় স্থানীয় রাজনৈতিক নেতা সহ 17 জনের নাম উল্লেখ করা হয়। 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে তিনি দাবি করেন 2024 সালের 4 আগস্ট কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে গেটের সামনে আসামিরা গুলি ও ককটেল ছুড়লে তার ছেলে শিহাব গুরুতর আহত হয়। কিন্তু পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে যে ওই দিন শিহাবের মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষের ফলে সে আহত হয়। এইভাবে মামলার ব্যবসাগুলো করা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বর্ডার গার্ড বাংলাদেশ হাসপাতাল থেকে পাওয়া চিকিৎসা নথিতেও শিহাবের গায়ে কোনো আগ্নেয়াস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, অ্যাক্সিডেন্টের চিহ্ন আছে। পিবিআইয়ের প্রতিবেদনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অনেক কিছুই এখানে বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আসামির মানে এই সব মামলায় আসামির সংখ্যা 6,500-এর মতো যেটা বলছে পিবিআই, এবং তার মধ্যে তারা খুঁজে পেয়েছে অন্তত 5,500 ভুয়া আসামি এখানে করা হয়েছে। 5,500-এর মতো ভুয়া আসামি এই যে এখানে বলা হচ্ছে। পুলিশ সদর দপ্তর জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটনায় চলতি বছরের 4 এপ্রিল পর্যন্ত সারা দেশে 1,855টি মামলা হয়েছে। এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেককেই মানে নেতাকর্মী সহ অনেকে হাজার হাজার আসামি করা হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে যে এই যে 113টি মামলায় পিবিআই তদন্ত করেছে সেখানে উঠে এসেছে যে 6,500-6,500-এর মধ্যে 5,500 ভুয়া আসামি করা হয়েছে যাদের এই ঘটনার সঙ্গে বিন্দু মাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। এখন 6,500-এর মধ্যে 5,500 যদি ভুয়া আসামি হয়, পুলিশের প্রতিবেদনেই যদি উঠে আসে যে এদের কোনো সম্পৃক্ততাই নাই, আর কিছু তো আসবে যে এদের নাম যেহেতু আছে সম্পৃক্ত থাকতে পারে, সাক্ষী প্রমাণ এগুলো আদালতে হাজির হলে ওগুলো প্রমাণ যদি হয় তাহলে ওইটা যদি কিন্তুর ব্যাপার পরবর্তীতে যে 1000-এর মানে 113টা মামলায় 1000-এর আসামির মানে সম্পৃক্ততা থাকতে পারে বলে মনে করছে পিবিআই, সেগুলোও আদালতে গিয়ে সেগুলো গায়েবী হতে পারে, সেগুলো আদালতে গিয়ে মিথ্যা প্রমাণিত হতে পারে। পুলিশই বলছে যে এখানে 70 থেকে 80% আসামি ভুয়া আসামি।
তাহলে মামলার ব্যবসাটা কিভাবে করা হয়েছে চিন্তা করেন যে মাত্র 113টা মামলার ক্ষেত্রে পিবিআর এই রিপোর্ট রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করতেই পারে। আপনি চিন্তা করতে পারছেন যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে তাকে মানে জুলাই যোদ্ধা বানিয়ে দিয়েছে, তাকে গুলি করেছে, এটা করেছে, ওটা করেছে, এভাবে আসামি বানিয়ে ছেড়ে দিয়েছে। অবশ্য যে দেশে পরকীয়ার মামলায় শেখ হাসিনাকে আসামি করা যায় সে দেশে এই ঘটনা খুব একটা ব্যাপার নয়, এবং যে মায়েরা কিংবা বাবারা এই মামলাগুলো করেছেন, মামলার ব্যবসাগুলো করেছেন, তাদের মানবিকতার ব্যাপারগুলো কি একবারও কাজ করেনি যে নিজের ছেলেকে মিথ্যাভাবে উপস্থাপন করছেন, ছেলে মারা যায়নি কিন্তু বলছেন মারা গেছে? এই কাজগুলো কি কোনো পিতা মাতা করতে পারেন সত্যি? ওনারা কি সত্যিই পিতামাতা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সাথে আমেরিকার যে দেশবিরোধী চুক্তি হয়েছে, সার্বভৌমত্বের হুমকি হবে এমন চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে আমেরিকার। এই চুক্তি নিয়ে যখন বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে এই চুক্তি বাতিলের জন্য এবং আমেরিকার সাথে টানাপোড়েন চলছে বর্তমান বিএনপি সরকারের, তখনই হঠাৎ করে আরেকটি তোলপাড় তৈরি হলো ভারত জুড়ে। বিভিন্ন নিউজ মিডিয়া এই নিয়ে আলোচনা করছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে আসছেন। এই বিষয়টা নাকি ক্লিয়ার করেছে ভারতে বর্তমান আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গো। হঠাৎ করে ভারতের মধ্যে কেন এই সময়ের মধ্যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আসছে? শুধু তাই নয়, মার্কো রুবিও ভারত সফরে আসার পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবে, সেই গুরুত্বপূর্ণ আলোচনা করে মীমাংসা করবে। এবং মার্কো রুবিও ভারত সফর থেকে চলে যাওয়ার পর তার কিছু সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসার আলোচনাও তুঙ্গে। হঠাৎ করে আমেরিকা এত ভারত ভিত্তিক কেন দেখাচ্ছে এবং ভারতের সাথে কি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে মীমাংসা করবে? এই সকল বিষয় নিয়ে আমাদের যারা বাংলাদেশের নাগরিক আছে তাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং ভারতেরও অনেক নাগরিকের ধোঁয়াশা তৈরি হয়েছে। এই নিয়ে গতকালকে আমাকে আমার 2জন সাবস্ক্রাইবার প্রশ্ন করেছে, ভাইয়া আমরা তো এই সকল নিউজ ইউটিউবের মধ্যে দেখছি অনেক জায়গায়, কি জন্য হঠাৎ করে মার্কো রুবিও ভারত সফরে আসছে? আপনি যদি এই নিয়ে কিছু আলোচনা করতেন তাহলে আমরা কোনো বিষয়ে কনফিউশন থাকতাম না, কিছু ধারণা পেতাম। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে একটি ছোট আলোচনা করব। আশা করছি আপনারা কিছু ইনফরমেশন পাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে আসছে মেইন রিজন হচ্ছে ভারতের সাথে সম্পর্ক আরো বেশি জোরদার করার জন্য এবং সাউথ ব্লকের মধ্যে দিন দিন চীনের যে শক্তিমত্তা বেড়ে যাচ্ছে সেটাকে খর্ব করার ব্যাপারে একটি সিদ্ধান্ত নেবে ভারত এবং আমেরিকা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ। আর দ্বিতীয় কারণ হতে পারে বাংলাদেশের মধ্যে আমেরিকা এখন যেভাবে প্রভাব বিস্তার করছে এবং আমেরিকার সাথে বাংলাদেশ সরকারের যে চুক্তি হয়েছে 12 ফেব্রুয়ারি মাহবুব নির্বাচনের আগে, সেই চুক্তি যাতে বহাল থাকে, ভারত যাতে কোনোভাবে কূটনীতিক প্রেসার ক্রিয়েট না করে বর্তমান বিএনপি সরকারকে, সেই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করবে মার্কো রুবিও। এবং বাণিজ্যিক বিষয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে। এখন অনেকেই বলতে পারেন, তাহলে কি আমেরিকার সুর নরম হয়ে যাচ্ছে ভারতের বিষয়ে? অবশ্যই আমেরিকার সুর নরম হয়ে যাচ্ছে ভারতের বিষয়ে, কারণ সাউথ ব্লকের মধ্যে সবচেয়ে শক্তিশালী মিত্রই হচ্ছে আমেরিকার ভারত। এখন অনেকেই বলতে পারেন পাকিস্তানও তো আমেরিকার মিত্র। ভাই, পাকিস্তান আমেরিকার মিত্র হলো, পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য করছে চীন এবং চীনের থেকে পাকিস্তান সব থেকে ঋণ বেশি নিয়েছে এবং চীনের জেট প্লেন ব্যবহার করেই কিন্তু কিছুদিন আগে ভারতের সাথে যুদ্ধ করেছে। সো একেবারে যে পাকিস্তানকে দিয়ে চীনকে চাপে রাখতে পারবে আমেরিকা, সেটা আমেরিকা কখনোই চিন্তা করে না।
এটা সত্য যে পাকিস্তানের মধ্যে আমেরিকার একটা আধিপত্য আছে, কিন্তু কিন্তু পাকিস্তানকে দিয়ে চীনকে কাবু করতে পারবে বা চীনকে দুর্বল করতে পারবে, চীনের শক্তি মত্তা খর্ব করতে পারবে, সেটা কখনো পারবে না আমেরিকা, একমাত্র ভারতকে দিয়েই পারবে। সেই কারণে সাত ব্লকের মধ্যে ভারতকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় আমেরিকা, এবং ভারতের সাথে যতই খারাপ সম্পর্ক হয়ে যাক কিছুদিনের মধ্যে সেটা আবার ঠিক করে ফেলে। কারণ আমেরিকা সবসময় একটা বিষয় চিন্তা করে, কোনোভাবে যদি ভারত চীনের সাথে সকল ছোটখাটো ঝগড়া বলে একেবারে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে রাশিয়ার মতো, তাহলে তো সাত ব্লক এবং এশিয়ার মধ্যে একেবারে খানা চলে যাবে আমেরিকার। কোনোভাবেই আমেরিকা এশিয়ার মধ্যে শক্তিশালী অবস্থান করতে পারবে না এবং সাত ব্লকের মধ্যে ঢুকতেও পারবে না। সেই ভয়টা কাজ করে এবং সেই ভয়টার কারণে বারে বারে হালকা পাতলা সম্পর্ক খারাপ করলো শুল্ক বাড়িয়ে আবার সুর নরম করে সম্পর্ক ভালো করে ফেলে ভারত সরকারের সাথে। এটাই হচ্ছে মেইন রিজন। এখন যখন দেখতে পেয়েছে সাত ব্লকের মধ্যে সম্পূর্ণরূপে চীনের পাওয়ার দিন দিন বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে চীনের মধ্যে সফরে গিয়েছে, সবাই চীনের সাথে বাণিজ্যিক চুক্তি করতে চাচ্ছে, পাকিস্তানও একেবারে চীন ঘেঁষা হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমেরিকার একটা ভয় ঢুকেছে এবং চীনের সাপোর্টে ইরান যে খেলা দেখালো আমেরিকার সাথে সেটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ। কারণ চীন প্রযুক্তিগত দিক থেকেও অনেক এগিয়ে গিয়েছে এবং চীনের প্রযুক্তি আমেরিকার প্রযুক্তিকে টেক্কা দিচ্ছে এবং বাণিজ্যিক ভাবেও চীন আমেরিকার প্রায় কাছাকাছি। এবং অনেক তথ্যপাত্র দিয়ে আমরা বিভিন্ন নিউজ মিডিয়া থেকে জানতে পেরেছি 2030 বা 2025 সালের ভিতরেই চীন আমেরিকার অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে। সো চীনকে যদি সাউথ ব্লকের মধ্যে একটু দুর্বল করে রাখতে হয়, শক্তিমত্তা কমাতে হয়, ভারতকে ব্যবহার করতে হবে। এই সকল বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে মার্কো রুবিওর সাথে এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীরও এই বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরে বাংলাদেশ ইস্যু তো আছেই, কিন্তু ভারত এটা 100% শিওর থাকেন, বাংলাদেশ ইস্যুতে ভারত আমেরিকাকে কোন রকমের সহযোগিতা করবে না এবং সেখানে উল্টা ভারত দাদাগিরি দেখাবে। ক্লিয়ারলি ধরে রাখতে পারেন, ভারত আমেরিকাকে সেখানে বলবে আপনারা বাংলাদেশের মধ্যে আধিপত্য বিস্তার করা থেকে দূরে থাকুন, বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আর যদি বাংলাদেশে আপনারা একক আধিপত্য বিস্তার করতে চেষ্টা করেন এবং সেন্ট মার্টিনের মধ্যে ঘাঁটি গাড়তে চেষ্টা করেন আর করিডোর করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে নাই এবং আমরা চীনের সাথে একত্রিত হয়ে বাংলাদেশে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। কূটনীতিক ভাষায় বলবে, আমি জাস্ট নর্মালি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কি হতে পারে ভারতের উত্তর। এটা হচ্ছে বাস্তবতা। চায়নার ব্যাপার নিয়ে ভারত আমেরিকার পাশে থাকবে, কিন্তু বাংলাদেশের ব্যাপার নিয়ে ভারত এককভাবে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে দিবে। আমেরিকা যদি ভারতের কথাগুলো না রাখে, ভারত তাহলে চায়নার সাথে সম্পর্ক ভালো করে ফেলবে এবং যে বাণিজ্যিক চুক্তি নিয়ে মার্কো রুবিওর সাথে আলোচনা হবে সেখানেও কিন্তু ভারত অনেক সত্য জুড়ে দিবে, কারণ ভারত ভালো করে আমেরিকার দুর্বলতা কি সেটা জানে। বুঝতে পেরেছেন? তাই আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে ভারত সফরে মার্কো রুবিও আসার পরে এবং মার্কো রুবিও চলে যাওয়ার পরে কি পরিস্থিতি হয় বাংলাদেশের এবং ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে ঠেকে এবং আমেরিকা বর্তমান বিএনপি সরকারের সাথে কেমন সম্পর্ক রাখে এবং কিভাবে এই বিএনপি সরকারকে পেশারা রাখে যে চুক্তি যাতে কোনোভাবে বাতিল করা না হয়। অনেক খেলা আগামী 6 মাসে বাংলাদেশে ঘটবে। বাংলাদেশের জনগণ শুধু চেয়ে চেয়ে দেখবে, বলার কিছু থাকবে না, কারণ এখন আন্তর্জাতিক খেলোয়াড়রা বাংলাদেশে অ্যাক্টিভলি ঢুকে পড়েছে। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে যে বেসিক ব্যাপারগুলো আছে আপনাদেরকে আমি হিন্টস দিয়ে বোঝাতে সক্ষম হয়েছি। তবুও যদি আপনারা ক্লিয়ারলি বুঝতে না পারেন, এখনো কনফিউশনে থাকেন, আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, সেখানে নক করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওর কমেন্ট বক্স আছে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সও কমেন্ট করতে পারেন, এখানেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।